জ্বলছে আমার সোনার বাংলাদেশ, ষড়যন্ত্রের আগুনে জ্বলছে ২০ কোটি মানুষের বাংলাদেশ। গত ১৪ অক্টোবর মিরপুর এলাকার একটি গার্মেন্টস কারখানা ও লাগোয়া রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও অনেকে। কয়েকদিন আগেই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এলাকার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করেছিল এবং আগুন প্রায় ১৭ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছিল। ১৮ অক্টোবর দুপুরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়, হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোটাই জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে ৩৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছিল। আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আগুন স্বাভাবিক নয়, বরং এটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। প্রশ্ন হলো, আগুন কোথায় লেগেছে? কার্গো জোনে। কখন লাগছে? যখন শিফট চেঞ্জ হয়। এই সময় মানুষ কম থাকে অন ডিউটিতে, তার উপর শনিবার ছিল। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস আসেনি, বরং অনেক পরে এসেছিল, আধা ঘন্টারও পরে এসেছিল। অনেকেই বলছেন ১ ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসেছিল। এমনকি রানওয়েতে যে ফায়ার সার্ভিস টিম থাকে তারাও সাথে সাথে ঘটনাস্থলে আসেনি। এতে কি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় না? শুধু ষড়যন্ত্রের গন্ধ না, বরং সরাসরি ষড়যন্ত্র হয়েছে এবং এটা প্রকাশ্যেই। এমনিতেই ফায়ার সার্ভিস দেরিতে এসেছে, তার মানে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আসতে দেওয়া হয়নি। আবার যখন তারা এসেছিল তাদেরকে নাকি কাজ করার অনুমতি দেওয়া হয়নি। তাহলে ফায়ার সার্ভিসকে আবার অনুমতি কার কাছে চাইতে হয়? এখন কথা হলো, কারা অনুমতি দেয়নি ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে? একটা দেশের অর্থনীতিকে মুহূর্তেই পঙ্গু করার জন্য এয়ারপোর্ট, সিপোর্ট ও রপ্তানি পণ্যের বড় কারখানাগুলো অচল করে দিলেই যথেষ্ট। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটা স্থাপনা হলো চট্টগ্রাম বন্দর আর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। এই দুটি হলো বাংলাদেশের মেরুদণ্ড, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। সব দিক থেকেই এই দুটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। চট্টগ্রাম বন্দর ভারতীয় ডেপুটি সিইও পরিচালিত অপারেটরকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের পর থেকে মাসুল বৃদ্ধি সহ বিভিন্ন হযবরল সমস্যার কারণে সেখানে ট্রেইলার চলা বন্ধ হয়ে গেছে, কার্যক্রম প্রায় স্থবির হয়ে গেছে। আবার দিনভর চট্টগ্রাম ইপিজেডে এক কারখানায় ১৭ ঘন্টা ধরে আগুন জ্বলল। তাছাড়াও এই ধরনের স্পর্শকাতর স্থানে বড় নাশকতা তখনই করা সম্ভব হবে যখন এর সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত হবে, অর্থাৎ এইসব স্থাপনায় কোনোদিনও নাশকতা করা সম্ভব নয় যদি এর পেছনে বড় কোনো শক্তি থাকে। এই কয়েকদিন দেখবেন বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যাতে ভারতের উপর চাপ পড়েছে। যেমন তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিশাল আন্দোলন চলছে উত্তরাঞ্চলে। কিছুদিন আগেই চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা উঠল। অন্যদিকে কোনো ঘোষণা ছাড়াই আচমকা ৪১ বছরের পুরনো অব্যবহৃত ঠাকুরগাঁও এয়ারপোর্টে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার। তিনি জুনিয়র অফিসারদের সাথে নিয়ে বৈঠক শেষে আবার ঢাকায় ব্যাক করেন দুপুরের আগেই। তারপরে সাথে সাথেই ভারতের সমস্ত মিডিয়ায় শিরোনাম হতে থাকে সীমান্তে বিএসএফের তৎপরতা বাড়ার পাশাপাশি সেনা মোতায়েনও শুরু করে দেয় ভারত। ঠাকুরগাঁও বিমানবন্দর বাংলাদেশের অত্যন্ত কৌশলগত একটা এরিয়ায় অবস্থিত, কারণ এটা ভারতের সবচেয়ে স্পর্শকাতর স্থান। চিকেন্স নেক তথা শিলিগুড়ি করিডোরের একেবারে নিকটে অবস্থিত, অর্থাৎ ঠাকুরগাঁর পরে হচ্ছে পঞ্চগড়, আর এই পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তেই হচ্ছে শিলিগুড়ি চিকেন নেক অবস্থিত।
এসব নাশকতা কি বাংলাদেশকে সাবধান করার জন্য তাদের এদেশীয় এজেন্টদের দিয়ে বাংলাদেশকে একটা বার্তা দিল যে ভারতের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নেওয়া যাবে না? মাঝে সময়ের ব্যবধান মাত্র 5 দিন, আর এর মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটল। শুরু হয়েছিল রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি রাসায়নিকের গুদাম থেকে চট্টগ্রামের ইপিজেড এলাকার আগুন দিয়ে। এসব অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকেই, ছাই হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, মুহূর্তেই পুড়ে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা, এই প্রশ্ন এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। আর এয়ারপোর্টে যা ঘটেছে সেটা শুধু পরিকল্পিত নয়, বরং তাদের প্ল্যান বাস্তবায়নের জন্য সব কিছু তারা ওপেনভাবে করেছে। সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাক্ষাৎকারগুলো দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাক্ষাৎকারে আমাদের বলে দিচ্ছে এখানে যা যা ঘটেছে তার সবের জন্য উপরমহল জড়িত। একটা বিশেষ গোষ্ঠী এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সব কিছু করেছে। তারা ফায়ার সার্ভিসকে আটকিয়েছে, ফায়ার সার্ভিসকে আসতে দেয়নি, সেখানে প্রবেশ করতে দেয়নি, আবার আসার পরেও তাদেরকে কার্যক্রম চালাতে দেয়নি। ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয়নি, 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া, তালাও ভাঙতে দেয় নাই। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? অর্থাৎ এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং নাশকতার ঘটনা। সেটা হোক পার্শ্ববর্তী কোনো দেশ বা সরকারের একটা অংশ বা সরকার নিজেই। কিন্তু যেটা হয়ে গেল, এর তদন্তে কি আসল ঘটনা কোনোদিনও প্রকাশ্যে আসবে নাকি গোপনেই থেকে যাবে? ইতিমধ্যে আগুন লাগার পর সরকার বলছে বিমানবন্দর পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া হবে। তাহলে কি পুরো বাংলাদেশটাই বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে? একদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চিন্তা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ দিয়ে মিয়ানমারের আরাকান আর্মিকে করিডোর দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সন্দেহের তীর যাচ্ছে সরকারের দিকে। বাস্তব কথা হলো, এই ঘটনা ধামাচাপা দিয়ে কোনো নাটক সাজিয়ে উপস্থাপন করা হবে। তবে জাতির সাথে যারা বেইমানি করছে তাদের পরিণতি কোনো অংশে স্বৈরাচার হাসিনার থেকে কম হবে না, এটা ষড়যন্ত্রকারীদের জানা উচিত, বোঝা উচিত। এখন দেশ জুড়ে যেসব ঘটনা ঘটছে সবই নাশকতার অংশ। সরকার যদি এগুলো বন্ধ করতে না পারে তাহলে আঙ্গুল তাদের দিকে উঠবে, আর যদি তারা এগুলো বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে ক্ষমতার চেয়ারে বসে কোনো লাভ নেই। তারা ক্ষমতা ছেড়ে দেখ, তারা পদত্যাগ করুক, তারা যে দেশ থেকে এসেছিল তারা সেসব দেশে চলে যাক। অন্য দেশের নাগরিক হয়ে বাংলাদেশের ক্ষমতায় থেকে তাদের কোনো লাভ নেই। সমস্ত উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত এই ব্যর্থতার দায় নিয়ে। কাজও করতে পারবেন না, আবার শুধু শুধু বসে বসে ক্ষমতার স্বাদ নেবেন, সেটা তো হবে না। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, কিন্তু আবারও যদি বাংলাদেশ স্বৈরাচারের কবলে পড়ে, আবারও যদি বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের কবলে পড়ে, আবারও যদি এখানে জড়িত হয় মার্কিন আগ্রাসন, তাহলে আমরা কি লাভ পেলাম স্বৈরাচারকে তাড়িয়ে?